15ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে খবরটি দেখে ভেবেছিলাম এমন কথা কি সত্যিই বলা সম্ভব, বিশেষ করে যিনি বলছেন তিনি একসময় সাংবাদিকতা করেছেন, তিনি একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধান ছিলেন। তিনি এই বক্তব্য প্রকাশ্যে দিয়েছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় পদ বাগিয়ে নেওয়া এই সাংবাদিকও মনে করছেন যে তিনি বুঝি চিরকাল ক্ষমতায় থাকবেন। অথচ এতদিন ধরে কেবল আমরা শুনে আসছিলাম যে দেশে নাকি সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় না। যদিও 2024 সালে এই সুযোগকে তারা কিভাবে সন্ত্রাসে পরিণত করেছিল এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তা আমাদের সকলেরই জানা আছে। টক শোতে আরেক বক্তা যখন বলেন যে ঠিক আছে, আপনারা সব ফ্যাসিবাদ বিরোধীরা একত্রিত হয়ে নির্বাচনে আওয়ামী লীগকে শুইয়ে ফেলেন, পরাজিত করেন, তখনই তথাকথিত গণতন্ত্রবাদী বলেন না, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে থাকার অধিকার নেই। ভাবুন একটিবার। আসুন আজ আপনাদের দুজন শক্তিশালী ফ্যাসিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা এমন ভাবে কথা বলছেন এবং কাজ করছেন যাতে ফ্যাসিবাদের ক্লাসিক চরিত্র হিসেবে এদেরকে আপনারা সহজেই শনাক্ত করতে পারবেন বলছি কেন, ইতিমধ্যেই সেটা আপনারা করেছেনও সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু যারা এখনো করেননি তাদের জন্য এই ভিডিও। ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার এবং কি এবং কাদেরকে ফ্যাসিস্ট বলা হয় সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও করেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য ভিডিওটি বর্ণনায় লিংক দিয়ে রাখছি, আগ্রহীরা দেখে নিতে পারেন। তবে কেন তাদেরকে আমি ফ্যাসিস্টের ক্লাসিক উদাহরণ হিসেবে তুলে ধরছি তার কারণ ব্যাখ্যা করছি। তারা ফ্যাসিবাদী কিনা তা মূল্যায়ন করতে হলে প্রথমে ফ্যাসিবাদের একাডেমিক সংজ্ঞা বুঝতে হবে। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং ইতিহাসবিদ রবার্ট প্যাক্সটন 2004 সালে লিখেছেন এবং ব্রিটিশ ইতিহাসবিদ রজার গ্রিফিন 1991 সালে ফ্যাসিবাদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রাজনৈতিক বহুত্ববাদ নির্মূল করে এবং প্রায়শই সহিংস উপায়ে বিরোধী দল দমন করে। এই মুহূর্তে কোনো বিরোধী দল নেই বাংলাদেশে, যারা আছে তারা আসলে শত্রু। আওয়ামী লীগ এখনকার ক্ষমতাসীন পক্ষটির একমাত্র শত্রু। সেই শত্রু দমনে ডক্টর ইউনূসের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা যে কাজ নিরলসভাবে করে চলেছে তাই আসলে ফ্যাসিবাদ। আর তারা এই কারণেই সবচেয়ে বড় ফ্যাসিস্ট হিসাবে 2025 সালে আত্মপ্রকাশ করেছে। দেখুন প্রোপাগান্ডা সচিব কি বলছেন, যে 15ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে খবরটি দেখে ভেবেছিলাম এমন কথা কি সত্যিই বলা সম্ভব, বিশেষ করে যিনি বলছেন তিনি একসময় সাংবাদিকতা করেছেন, তিনি একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধান ছিলেন, যে সংবাদ সংস্থা আবার একটি শক্তিশালী পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রের তালিকাভুক্ত। এটা তো বিশ্বাস করা কঠিন। পরে বুঝলাম, হ্যাঁ, জনাব শফিকুল আলম আসলে বর্তমানে উপদেষ্টা সরকারের প্রেস সচিব, যাকে লোকে এরই মধ্যে ভালোবেসে নানা নামে ডাকে, যেমন গণশত্রু, ডাস্টবিন শফিক, প্রেসার সচিব, প্রোপাগান্ডা সচিব। তিনি এই বক্তব্য প্রকাশ্যে দিয়েছেন আর তা অনেক সংবাদ মাধ্যম একদম হুবহু একই শিরোনামে ছেপেছে বা প্রকাশ করেছে। অর্থাৎ এটি হুটহাট বলা কোনো ব্যক্তিগত মন্তব্য বা বক্তব্য নয়, বরং সম্পূর্ণভাবে একটি রাষ্ট্রীয় বা সরকারি অবস্থান। আমরা স্বীকার করি বা না করি, বিদেশি সংবাদ সংস্থায় কাজ করে গোপনে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো সাংবাদিকতা নয়, বরং সহিংস অ্যাক্টিভিজম, যা অনেক রাষ্ট্রেই রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দণ্ডনীয়। যে কাজটি আমাদের এই প্রোপাগান্ডা সচিব করেছেন বিগত জুলাই তথাকথিত আন্দোলনে। কিন্তু বাংলাদেশে তার পুরস্কার হিসাবে রাষ্ট্র দখল করার পর তিনি সরকারের প্রোপাগান্ডা সচিবের দায়িত্ব পেয়েছেন। আর তিনি কিনা একজন আন্তর্জাতিকভাবে স্বীকার করা জাতীয় নেতাকে সপরিবারে হত্যার দিনে শোক পালনকে কর্মসূচি আখ্যা দিয়ে তা বন্ধ করার হুমকি দিচ্ছেন। এটি তো ভয়ঙ্কর ফ্যাসিবাদ, কারণ এতে মানুষের মৌলিক এবং সংবিধান প্রদত্ত অধিকারকে শত্রু হিসাবে দেখা হচ্ছে, তাদের শোক প্রকাশকে অপরাধ হিসাবে পরিণত করা হচ্ছে, মানুষের সভা সমিতি জনসমাবেশের অধিকারকে সংকুচিত করা হচ্ছে। অথচ এতদিন ধরে কেবল আমরা শুনে আসছিলাম যে দেশে নাকি সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় না।
যদিও 2024 সালে এই সুযোগকে তারা কিভাবে সন্ত্রাসে পরিণত করেছিল এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তা আমাদের সকলেরই জানা আছে। এখন তারা সেই সুযোগটি কেড়ে নিতে চাইছে শুধুমাত্র তাদের শত্রু আওয়ামী লীগের কাছ থেকে নয়, সাধারণ জনগণ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে এবং তার জন্য শোক প্রকাশ করতে চায় তাদের কাছ থেকেও। আমরা ইতিহাস ভুলে যাই আসলে, ফ্যাসিবাদীরা তো আরো মনে রাখে না। পাকিস্তানের সামরিক জান্তা 1971 সালে বঙ্গবন্ধুর নাম, ছবি, এমনকি তার রাজনৈতিক অবস্থান ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। স্বাধীন বাংলাদেশেও সামরিক সরকারগণ একই কাজ করেছে। পাকিস্তানিরা তাকে রাষ্ট্রদ্রোহী বলে কারাগারে বন্দী করেছিল, সংবাদপত্রে তার নাম নিষিদ্ধ করেছিল, কিন্তু মুক্তির পর ইতিহাস তাকে ফিরিয়ে দিয়েছে এবং জাতির পিতা হিসাবে অমর করেছে। মজার ব্যাপার হলো ইউনূস ও তার সহযোগীদেরকে ইতিমধ্যেই তারই কাছের মানুষেরা অগণতান্ত্রিক, অজনপ্রিয়, অনির্বাচিত ইত্যাদি অভিধায় ভূষিত করতে শুরু করেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় পদ বাগিয়ে নেওয়া এই সাংবাদিকও মনে করছেন যে তিনি বুঝি চিরকাল ক্ষমতায় থাকবেন। আর যেহেতু তার ক্ষমতায় থাকাকে চ্যালেঞ্জ জানায় একমাত্র আওয়ামী লীগ, সেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে খুন হওয়ার দিনটিতে শোক পালনের বিরুদ্ধেও তার পদক্ষেপ গ্রহণের হুমকি দিচ্ছেন তারা। হিটলার, মুসোলিনি, আইয়ুব খান হয়তো এত বড় ফ্যাসিবাদী ছিলেন। আওয়ামী লীগের বাংলাদেশে থাকারই অধিকার নেই বলেছেন আরেক ফ্যাসিস্ট, ডক্টর জাহিদুর রহমান। ডক্টর ইউনূস সরকারের কোনো এক কমিশনের সদস্য এই ডক্টর জাহিদুর রহমান। টক শোতে ঘৃণা ছড়ানোতেই তিনি বেশি বিখ্যাত, এটা আমরা সবাই জানি। আওয়ামী লীগ এবং একমাত্র আওয়ামী লীগই তার কাছে বাংলাদেশের শত্রু, কিন্তু তিনি আওয়ামী আমলে ছিলেন নিরপেক্ষ বিশ্লেষক এবং কথা বলতেন বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে। এখন তো সরাসরি তিনি বিএনপির নেতৃস্থানীয় বুদ্ধিজীবী, আবার ইউনূস সরকারের কোনো এক কমিশনের সদস্য। এই ডাক্তার সাহেব বলেছেন যে আওয়ামী লীগের দেশে থাকারই কোনো অধিকার নেই। আওয়ামী লীগ মানে কিন্তু কেবলমাত্র দলটির কর্মী বাহিনী নয়, সমর্থক এবং ভোটারও রয়েছেন যাদের এ যাবৎ বাংলাদেশের অন্য যে কোনো দলের তুলনায় বেশি ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার নজির রয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে থাকার অধিকার নেই। ভাবুন একটিবার, ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার এবং কি কি। এরা কিন্তু সেই লেভেলের বুদ্ধিজীবী যারা 5 আগস্টের পর সারা দেশে মব দিয়ে শয়ে শয়ে মানুষ হত্যা, হাজারের উপরে নারী ধর্ষণ, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য দখলকে রাজনৈতিক কারণে বৈধ বলে মনে করে, আর জামায়াত শিবিরকে মনে করে গণতান্ত্রিক রাজনৈতিক দল। 71-এর এই গণহত্যাকারীদের সঙ্গে বসে রাজনীতি করতে তাদের কোনো অসুবিধা নেই। আসলে তাদের অসুবিধা আওয়ামী লীগের জনপ্রিয়তায়। নইলে টক শোতে আরেক বক্তা যখন বলেন যে ঠিক আছে, আপনারা সব ফ্যাসিবাদ বিরোধীরা একত্রিত হয়ে নির্বাচনে আওয়ামী লীগকে শুইয়ে ফেলেন, পরাজিত করেন, তখনই তথাকথিত গণতন্ত্রবাদী বলেন না, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। ভাবুন একবার, এখন যিনি আওয়ামী লীগকে নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য, শুইয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন, তার বিরুদ্ধে চলছে সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্করতম প্রোপাগান্ডা। চিনে রাখুন এই গণতন্ত্রের মুখোশ পরা ফ্যাসিবাদের মুখকে। মজার ব্যাপার হলো, উপরে যে দুজনকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, তারা দুজনেই বর্তমানে ইউনূস সরকারের সঙ্গে সম্পৃক্ত। তার মানে তাদের বক্তব্য আসলে সরকারেরই বক্তব্য, যে কথা আগেই বলেছি। আর তার মানে হলো বাংলাদেশে এর চেয়ে ফ্যাসিবাদী শক্তি আর কখনো ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও হয়তো আর আসবে না। এই শিক্ষিত ফ্যাসিস্টরা ভুলে গেছে যে ইতিহাস কেউই চিরকাল ক্ষমতার আসনে বসিয়ে রাখে না কাউকে। এই দমন যন্ত্র একদিন ভেঙে যাবে, এই হুমকি একদিন মানুষের হাসি তামাশায় পরিণত হবে, আর এদের নাম লেখা হবে সেই লজ্জার তালিকায় যেখানে হিটলার, মুসোলিনি, আইয়ুব খান, সব পরাজিত স্বৈরাচারীরা, ফ্যাসিবাদীরা আছে। যেতে যেতে বলে যাই, আসলে শোক পালন অপরাধ নয়, শোক আটকানোই আসল অপরাধ। আর নির্বাচনকে ইংরেজি ভাষায় ইলেকশন বলে। একে সিলেকশন করতে গেলেই সমস্যা বাধে, যেটি আওয়ামী লীগ করেছিল বলে আজকে তারা এক একজন এত বড় ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পেয়েছেন, যাদের কথা আজকে বলছি আমি। এই দুইজন আজ প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের হাজারো দোষ থাকলেও দলটি আসলে ফ্যাসিবাদী ছিল না। ও আরেকটা কথাই আজকের এই ফ্যাসিস্টদের জন্য, আর তা হলো ইতিহাসের আদালতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। এটা মাথায় রাখতে হবে। ভালো থাকুন।